ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বাধীন 3 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন। তারা কেন এই সময় বাংলাদেশ সফর করলেন? ভারতের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা নিজ দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান দুটি পুরনো বিমানবন্দর পরিদর্শন করেছেন। এই ঘটনার মধ্যে কি কোনো মিল আছে, যোগসূত্র কি রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভারত সফরের পরে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে বিবৃতি দিয়েছে। এর পেছনে কি ভারতের হাত রয়েছে? আর নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড এখন কোন অবস্থায় রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আজ আমাদের সাথে নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সময় দিয়েছেন, এবং আগামীকালকে কালী পুজো, কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। শুভেচ্ছা। তোমাদের ওখানকারও সকলকে আমাদের দীপাবলির শুভেচ্ছা। জি দাদা। দাদা, বাংলাদেশ সফরে এসেছিলেন বলে এক খুব গোপন সফর করেছেন ভারতের মেজর জেনারেল কুলদীপ সিং এর নেতৃত্বে সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সফর করেছে বাংলাদেশে। এই নিয়ে যদিও মূলধারা গণমাধ্যমে খুব বেশি খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই যে ভারত সফরের কর্মকর্তাদের সফরের কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, এবং ভারতীয় কেউ কেউ এইসব বিষয়ে কথা বলছে। আপনার কাছ থেকে আসলে মূল তথ্যটা আমরা জানতে চাইবো যে এই সময়ে কেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ সফর করলেন, এই সফরের মাধ্যমে ভারত আসলে কি বার্তা দিতে চাইলেন, এবং তারা ফিরে গিয়ে আহ তারা কি বলছেন। আপনার কাছে যদি কিছু তথ্য থাকে সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। প্রথমেই যে কথাটা বলবো যে ভারতীয় সেনাবাহিনী বা সামরিক গোয়েন্দাদের যে সফর, এটা ভারতের গণমাধ্যমেও কোথাও প্রকাশিত হয়নি। এটা ঘটনা যে বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম থেকে এই সংবাদটি প্রচারিত হয়েছে আরকি। তো এরপরে আমি কিছুটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম। যেটা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যেটুকু আরকি, সেটা সবটাই খুব মানে একেবারে রাখঢাক করে রাখা হয়েছে। একটা কথা পরিষ্কার আমাকে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে যদি ভারতীয় কোনো সামরিক গোয়েন্দা বা সামরিক বাহিনী অথবা কোনো পদস্থ অফিসার বা কূটনীতিবিদ তারা যদি ঢাকা সফর করেন, সেক্ষেত্রে সেটা বাংলাদেশ সরকারের তাদের জ্ঞাতসারেই করে থাকেন। যদিও তাদের ভিসা নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু তাদের উপস্থিতি, বিমানবন্দরে উপস্থিতি, তারপর তাদের সেখানে যে সমস্ত জায়গায় তারা ঘুরবেন সেক্ষেত্রে স্থানীয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়। একই সঙ্গে ভারতীয় দূতাবাসেরও একটা ভূমিকা থাকে। ঠিক যে জায়গাগুলোতে সফর করার কথা বলা হচ্ছে সেগুলো ঢাকা ছাড়াও লালমনিরহাট, যেটা এবং যেখানে খুবই সকলেই জানেন যে এটা ভারতের যে স্পর্শকাতর এলাকা চিকেন নেকের অত্যন্ত কাছাকাছি, যেখানে অনেকদিন ধরেই বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল সংবাদ যে সেখানে কোনো বিমানবন্দর পুনরায় তৈরি করা হচ্ছে আরকি। যেটা ভারতের জন্য নিশ্চিতভাবে যদি কোনো অসামরিক বিমানবন্দর হয় সেটা তো কোনো বিষয় নয়। কিন্তু যদি কোনো সামরিক বিমানবন্দর তৈরি হয় সেক্ষেত্রে ভারতের নিরাপত্তার বিষয়টা নিশ্চিতভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে বা ভারতের কোনো শঙ্কা থাকতে পারে। ফলে সেই কারণে হয়তো যে সামরিক গোয়েন্দারা তারা সরেজমিনে পরিস্থিতি তদন্ত করতে গিয়েছিলেন এবং তদন্ত তারা সেটা দেখেছেন, সেটা ফিরে এসে তারা জানিয়েছেন। আ যে এবং সেক্ষেত্রে এটা একটা জিনিস, কিন্তু যেটা দেখে এসছেন তারা, যে কথা তারা এখানে রিপোর্ট করেছেন, সেই বিষয়টা অত্যন্ত গোপনীয় এবং সরকারিভাবে যেটা বলা হয় আমাদের সেগুলো এই ধরনের সফরের যে তথ্যগুলো দেওয়া হয়ে থাকে বা থাকে সেগুলোকে বলা হয় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এর অধীনে পড়ে। এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এর অধীনে পড়ার কারণে কোন তথ্য সেটা প্রকাশ করা যায় না বা ফাঁস করা যায় না। এবং ফাঁস করলে কিন্তু ভারতীয় আইন অনুসারে সেটা অপরাধে শামিল হয়ে থাকে। ফলে যেটুকু জানা গেছে এটা থেকে বোঝাই যাচ্ছে যে যেহেতু এমন একটা সময়, যে সময়ে বাংলাদেশের নির্বাচন আসন্ন এবং নির্বাচন হবে, সেই নির্বাচন সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে আমরা দেখেছি কিভাবে ছাত্র শিবির তারা জয়লাভ করেছেন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির যে ছাত্রদল শাখা, তারা পরাস্ত হয়েছেন। এমনকি যারা সেই জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন সেই ছাত্রদল, ছাত্র শক্তি,
আহ, তাদেরও কোনো উপস্থিতি বিশ্ববিদ্যালয়গুলোতে চোখে পড়ে, মানে বাংলাদেশ একটা রাজনৈতিক গতিপথ নতুন পথে বইতে শুরু করেছে। এই কারণে এইগুলোর একটা পর্যালোচনা করা প্রয়োজন ছিল, এবং এটা আমি নিঃসন্দেহে বলবো যে এক্ষেত্রে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি দেখিনি। অর্থাৎ বাংলাদেশ সরকার এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ভারতের হস্তক্ষেপ এমন কোনো মন্তব্য তারা করেননি, এবং তারা সহযোগিতা করেছেন বলেই ভারতীয় যে গোয়েন্দাদের কথা বলা হচ্ছে তারা সফর করেছেন এবং তারা তাদের তথ্য নিয়ে ফিরে এসেছেন। ফলে এই ব্যাপারে নতুন করে এখনো পর্যন্ত সত্যি কথা বলতে গেলে কোনো আলোকপাত করা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা যেটা আমি বললাম তোমাকে সেটা হচ্ছে যে যেহেতু এটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এর অধীনে পড়ে, ফলে এক্ষেত্রে ভারতের গোপনীয়তা ভঙ্গ করার অপরাধ আহ হতে পারে আমি যদি এমন কোনো তথ্য জানি এবং সেটা যদি তোমাকে প্রকাশ্যে বলি। তো সেই কারণে অনেক কিছু এইসব ক্ষেত্রে কিছু জানলেও সেটা বলা সম্ভব হচ্ছে না। সেই জন্য দাদা আশা করি আপনার এই জন্য। বক্তব্য ধরেন, জি জি আপনি তো ধরেন সেই কারণে পুরোপুরি তথ্য দিতে পারছেন না, কিন্তু একটা জিনিসটা পরিষ্কার হলো যে আসলে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ সফরে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেটি তাদেরকে সেই ব্যবস্থা করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন, এবং ভারতের গোয়েন্দা কর্মকর্তারা যেখানে যেখানে তাদের যাওয়ার সুযোগ দরকার ছিল তারা এই বর্তমান সরকার সেটা দিয়েছিল। এই বিষয়টা তো আসলে ঠিক আছে দাদা, তাই তো? না, এটা কিন্তু এটা ঘটনা যে আমি তো একটা সরকারি একটা নথি, তাদের যে এই সমস্ত সরকারি অফিসাররা যখন যাতায়াত করেন তাদের যে সফরসূচি সম্পর্কে যে সরকারি বিজ্ঞপ্তি যেটা জারি হয়ে থাকে, অর্থাৎ কারা আসছেন, কোন বিমানবন্দরে আসছেন এবং কোথায় যাবেন, এটা সেই সরকারি বিজ্ঞপ্তি। এটা আমি বলবো যে বাংলাদেশের গণমাধ্যম থেকেই জানতে পেরেছি, মানে এটা ভারতের কোথাও কিন্তু কোনো প্রকাশিত হয়নি। ফলে সেইটা বাংলাদেশের গণমাধ্যমেই যেটা প্রকাশিত হয়েছে যে যে সরকারি বিজ্ঞপ্তি তাদের নাম দেওয়া হয়েছে, যে যার একজন সামরিক মিলিটারি ইন্টেলিজেন্স বলা হয় তার নামও রয়েছে তাদের, এবং ফলে সেখান থেকেই সেটা জানা যাচ্ছে। সুতরাং সেই বিজ্ঞপ্তিটা যে ভুয়া আহ এরকম কোনো কথা এখনো শুনিনি। ফলে ধরে নিচ্ছি সেই বিজ্ঞপ্তিটা সঠিক। আচ্ছা, এই দেখলাম যে 16 তারিখে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা নিজ দেশে ফিরে গেছেন, অথবা 17 তারিখে, কেউ কেউ বলছে 17 তারিখে ফিরে গেছেন। কিন্তু এই ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাপ্রধান উনি লালমনিরহাট এবং ঠাকুরগাঁও দুটি সেই পুরনো বিমানবন্দর পরিদর্শন করেছেন। এই দুটোর সম্পর্ক কিছু আছে কিনা? কারণ আপনি বলছিলেন যে চিকেন নেক ভারতীয় খুব স্পর্শকাতর একটা এলাকায়, এবং এই লালমনিরহাট এয়ারবেস তৈরি করা নিয়ে নানান সময় কথাবার্তা হয়েছে, বিশেষ করে গত বছরের শেষের দিকে। তো এই প্রেক্ষিতে একদিকে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা ফিরে গেলেন এবং তারপর পরই আহ বাংলাদেশের সেনাপ্রধান সেই জায়গায় পরিদর্শন করলেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সেইখানে জঙ্গি ঘাঁটি থাকতে পারে, সে ধরনের ধারণা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের পেয়ে সেখানে সেনাপ্রধান নিজ চোখে দেখার জন্য সেখানে গিয়েছিলেন। এই দুটি ঘটনার মধ্যে আপনি তো অনেক বিষয় জানেন এবং বিশ্লেষণ করেন, কোনো যোগসূত্র আসলে আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, যোগসূত্রের কথাটা প্রথমেই আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম। সেই ইঙ্গিতটা হচ্ছে যে ভারতীয় কোনো কর্মকর্তা যদি ঢাকা বা বাংলাদেশ সফর করেন, সেক্ষেত্রে তারা যেসব জায়গায় যেতে চান বা যাবেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়। এবং ভারতীয় সেনা সেনার সঙ্গে আহ বাংলাদেশের সেনার এবং যা সেনা প্রধানের একটা পারস্পরিক যোগাযোগ আছে। যোগাযোগগুলো অতীতে আমরা তো অনেক ভারতীয় সেনা প্রধানের সাংবাদিক বৈঠকের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, এবং সেই যোগাযোগের কারণে যারা এখন এটা ঘটনা কতগুলো কতগুলো বিষয় সরাসরি কোনো প্রমাণ না থাকলেও যেটা বলা হয় যে পারিপার্শ্বিকতার প্রমাণ, সেই পারিপার্শ্বিক ঘটনাগুলো এইরকম যে 5ই আগস্টের পর এটা ঘটনা যে বাংলাদেশে বহু জঙ্গি তারা অবাধে প্রকাশ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। এমনকি জেল থেকে যাদের জেলে আটক করা হয়েছিল, সেই জেল থেকে বহু জঙ্গি তারা বাইরে, কেউ জেল ভেঙে বা অথবা সরকারি আদেশে মুক্তি পেয়ে তারা বাইরে ঘুরছে, এবং যারা কেবলমাত্র ভারতের জন্য বিপজ্জনক তা নয়, তারা বাংলাদেশের জন্য বিপজ্জনক,
গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক। এই বিষয়ে বেশ কিছু তথ্য, গোপন তথ্য হয়তো ভারতীয় গোয়েন্দাদের কাছে এসে থাকতে পারে, যেগুলো তারা সরেজমিনে তদন্ত করে এমন কোন তথ্য বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়েছিলেন যে সত্য না মিথ্যা, সেটা সরেজমিনে তদন্ত করা। সেই কারণেই হয়তো বাংলাদেশ সেনাপ্রধান তিনি ওই একই অঞ্চলে, মনে থাকবে, আরো আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে আরেকটু পিছিয়ে গিয়ে বলি, পাকিস্তানের একটা সেনা দল এসেছিল বাংলাদেশে, এবং তারাও কিন্তু ওই লালমনিরহাটে গিয়েছে, এবং ফলে লালমনিরহাটটা একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কোনো কিছু, মানে সব স্পর্শকাতরতার। এবং সেই কারণে যেখানে পাকিস্তান গিয়েছিল সেই জায়গাটা পাকিস্তানের আইএসআই, যারা তাদের যে সামরিক গোয়েন্দা বাহিনী তারা গিয়েছিল, এবং তারপরে ভারতীয় গোয়েন্দা বাহিনী গেল এবং তারা গিয়ে তদন্ত করলো, এবং তারপরে তাদের কোনো একটা রিপোর্ট নিঃসন্দেহে ভারতীয় বাংলাদেশ সেনাবাহিনীকে জানানো হয়েছে, এবং সেই কারণে সেনাবাহিনী হয়তো সরেজমিনে, সেনাবাহিনী প্রধান সরেজমিনে সেই অঞ্চলে গিয়ে তদন্ত করতে গিয়েছিলেন বা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন কতটা অভিযোগ সত্য, বা কতটা এই বিমানবন্দরকে ঘিরে কি কর্মকাণ্ড গড়ে উঠছে। ঠিক এই লালমনিরহাটের আশেপাশে চতুর্দিকে একটা সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে একটা আন্দোলন গড়ে উঠছে, যে আন্দোলনটা তিস্তা প্রকল্প বাস্তবায়নের নামে। এবং এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের যে আন্দোলনটা বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু খুব বড় আকারে কোথাও প্রকাশিত হচ্ছে না। ২ এর পাতা ৩ এর পাতায় ছোট, ছোট করে বিবৃতি, ছোট, ছোট সংবাদ প্রকাশিত হচ্ছে। কিন্তু সেই সংবাদগুলো কিন্তু তার ব্যাপ্তি, গভীরতা কিন্তু অনেক। ফলে লালমনিরহাটে যা ঘটছে, তার সঙ্গে এই তিস্তা নিয়ে যে আন্দোলন, তার পেছনে কারা, কারা মদদ দিচ্ছেন, কারা করতে চাইছেন, বা তারা কি চাপ তৈরি করতে চাইছেন বাংলাদেশ সরকারের উপর যে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন করা জরুরি। এই সমস্তটা যদি মেলানো যায় তাহলে একটা বড় নীল নকশার একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যে নীল নকশাটা সম্পর্কে স্বাভাবিকভাবেই, যেহেতু বলেছি এটা ভারতের নিকটবর্তী জায়গা, এবং তিস্তা কাজলডাবা থেকে সেই লালমনিরহাটেই এসে পৌঁছায়, এবং ফলে এবং তারই আশেপাশে তিস্তাকে ঘিরে প্রকল্প তৈরি করার যে পরিকল্পনা বাংলাদেশ সরকারের ছিল, সেই পরিকল্পনাটা প্রথমে শেখ হাসিনা থাকাকালীন তিনি বলেছিলেন এটা ভারতকে দিয়ে তিনি করতে চান, তিনি চীনকে দিচ্ছেন না। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ সরকার চীনকে, নতুন সরকার অর্থাৎ এই ৫ই আগস্টের পরবর্তী অন্তর্বর্তী সরকার, তারা এটা চীনকে দিয়ে করার জন্য প্রস্তাবনা একটা রেখেছেন। তার জন্য তারা অর্থায়নের দাবিও করেছিলেন। কিন্তু বিষয়টা আর বেশি দূর এগোয়নি। বিষয়টা আর এগোয়নি বেশি। এই যে না এগোনোর কারণে একটা জন আন্দোলনের একটা চেহারা দেওয়া হচ্ছে, যেন এটা মানুষের স্বার্থের একটা আন্দোলন। এই মানুষের স্বার্থের আন্দোলনটা কতটা সামরিক স্বার্থে, এইটা একটা খতিয়ে দেখার বিষয় আছে, এবং এবং এটা সেটার জন্যই এই ধরনের সফর বা এই ধরনের পর্যবেক্ষণ, এই ধরনের বিশ্লেষণ এবং তথ্যের আদান-প্রদান। আমার মনে হয় এটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করলেই এটা স্পষ্ট হয়ে যাবে যে প্রকৃতপক্ষে ওই এলাকাটায় কি ঘটতে চলেছে। দাদা, আপনি যে নীল নকশার কথা বললেন এবং আপনি বলছিলেন যে ৫ই আগস্টের পর কারাগার থেকে জঙ্গিরা ছাড়া পেয়েছে, এবং আপনি দেখেছেন যে ঢাকার মার্কিন যে দূতাবাস আছে সেখানে হঠাৎ করে হামলার আশঙ্কা থেকে সেখানে ব্যাপক নিরাপত্তা তৈরি করা হয়েছিল। এই যে সার্বিক জঙ্গি তৎপরতার কথা ভারত বারবার বলছে, এই জঙ্গি তৎপরতা যদি না কমে সেক্ষেত্রে ধরেন ভারত আসলে কি ধরনের ব্যবস্থা নিতে পারে? যে ধরেন অনেকদিন ধরে ভারত কিন্তু এটা বলে আসছে যে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে, ভারত বিরোধী কর্মকাণ্ড চলছে। ভারত নিজ দেশের নিরাপত্তার স্বার্থে কি বাংলাদেশে কোনো ব্যবস্থা নিতে পারে, অথবা আহ, কৌশল আসলে কি হতে পারে যদি সত্যি সত্যি ধরেন নীল নকশা যদি বাস্তবায়িত হয় অথবা নীল নকশা যদি সত্যি হয়ে থাকে, সেক্ষেত্রে ভারতে আসলে করণীয় কি, বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি করতে পারে? ভারতের ভূমিকা কি হতে পারে যদি এই জায়গা থেকে ধারণা দেন আমাদের। দেখো, এটা অন্তত এখনো পর্যন্ত একটা স্বস্তির বিষয় যে সরাসরি ভারতে এখনো আহ, এই ধরনের যে কর্মকাণ্ড বাংলাদেশে যে বাড়ছে বা উত্থান হচ্ছে, এটা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই আবদ্ধ আছে। এখনো তার ব্যাপ্তিটা সীমানা অতিক্রম করেনি, কিন্তু সীমানা অতিক্রম করতেই পারে, কারণ বলা হয়ে থাকে এইসব জঙ্গি সংগঠনের বহু স্লিপার সেল যাদের বলা হয়,
এই স্লিপার সেলটা তারা কিন্তু নানা জায়গায় ছড়িয়ে থাকে, যেগুলো হয়তো তাদের স্লিপার সেল। ধরো জেএমবি যে সংগঠন, আহ, জামায়াতি মুজাহিদ্দিন বাংলাদেশ বলা হয় যাদের, তাদের সংগঠন, তাদের ছায়া সংগঠন কিন্তু ভারতেও আছে। ফলে এই যোগাযোগগুলো আছে, নেই যে তা নয়। এবং সেক্ষেত্রে তুমি যেটা বললে যে সেটার ব্যাপারে আমি স্পষ্ট কথাই ভাবে বলি, সেটা হচ্ছে যে নিশ্চিতভাবে এটা ভারত সরকারের সিদ্ধান্ত যে যদি ভারত কোনোভাবে আক্রান্ত হয় বা ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে ভারত যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এবং যথোপযুক্ত ব্যবস্থা সর্বশেষ উদাহরণ হচ্ছে পহেলগাঁও ঘটনার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা। এবং এটা দেখেছো তুমি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ফোর্ট উইলিয়ামে যে মিলিটারি কমান্ডার্স কনফারেন্স হয়েছিল, তাতে তিনি ভাষণ দিয়ে যে ভাষণটা প্রকাশ করা হয়েছে, যে ভাষণে বলা হয়েছে এটা এখন ভারতের নিউ ডক্ট্রিন, নতুন নীতি, নতুন সামরিক নীতি। আক্রান্ত হলে আর কেবলমাত্র কূটনৈতিক স্তরে তার মোকাবিলা নয়, সেটা দরকার হলে সামরিকভাবেই প্রত্যাঘাত করা হবে। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে ভারত বাংলাদেশে যা করছে তার উপর তীব্র নজর রেখে চলেছে, এবং যদি পরিস্থিতির এমন কোনো উদ্বেগ হয় যেখানে ভারতের সার্বভৌমত্ব বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেক্ষেত্রে ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে। ফলে এই এখন কি করবে তুমি যেটা বলছো, আমি বলছি ভারতের নিরাপত্তা এখনো বিঘ্নিত হয়নি, কিন্তু বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সত্যি সত্যি যেদিন বিঘ্নিত হবে সেদিন ভারত নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করবে। এ বিষয়ে তো ভারত সরকারের স্পষ্ট নীতি। আর এর ওকে। সঙ্গে যুক্ত করে দিই আমি, এটা হচ্ছে গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কমান্ডার কনফারেন্সে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন ভারতের হাতে যে একটি ক্ষেপণাস্ত্র আছে ব্রহ্ম, সেই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র পাকিস্তানের মানে সর্বত্র আঘাত করার ক্ষমতা রাখে, যে কোনো জায়গায়। তো ব্রহ্ম তো একটা অনেক লম্বা, মানে সুদূর একটা অনেক ক্ষমতাশালী, অনেক দূরত্বে যাওয়ার ক্ষমতাশালী একটি মিসাইল। বাংলাদেশের ক্ষেত্রে এতটা যেন প্রয়োজন নেই, আরো ছোটখাটো মিসাইলই যথেষ্ট। আচ্ছা, আপনি এটা ধারণা দিলেন যে ভারত আসলে আক্রান্ত হলে কি ধরনের ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমরা দেখলাম দাদা যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ভারত সফর শেষ করলেন এবং ফিরে যাওয়ার পরপরই বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতি দিল ব্রিটিশ সরকার। বলা হলো যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানালো ব্রিটিশ সরকার। এর পেছনে কি ভারতের কোনো ভূমিকা আছে না? কারণ অন্তর্বর্তী সরকার তো বারবার বলে আসছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটছে না, এই ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা। ভারত বিভিন্ন সময় উদ্বেগ জানালেও এই প্রথম ব্রিটিশ সরকার উদ্বেগ জানালো। এর পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে কিনা, নাকি ব্রিটিশ সরকার আসলে মূল ঘটনা জেনেই তারা বিবৃতি দিয়েছে? না, যখন ভারতের সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়, সেই আলোচনার সময় এই আঞ্চলিক বিষয়গুলো একটা অন্যতম বিষয় থাকে। এবং আঞ্চলিক বিষয়ের মধ্যে অবশ্যই একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ, মিয়ানমার, এইগুলি, বা এখন সাম্প্রতিক সময়ে নেপাল। এবং যেখানে ব্রিটিশদেরও একটা স্বার্থ জড়িত আছে। মানে বাংলাদেশেই ব্রিটিশ এই যুক্তরাজ্যেতেই বহু বাংলাদেশী সেখানে থাকেন, আশ্রিত তারা রয়েছেন। বিএনপি নেতা, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সেখানে দীর্ঘকাল থাকেন, তিনি সেখানে বসবাস করছেন। এবং তাই নিয়ে কোনোদিন আওয়ামী লীগ সরকার কোনো আপত্তিও জানায়নি ব্রিটিশ সরকারের কাছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ভারতে শেখ হাসিনা আশ্রয় নিয়ে যেমন ক্রমাগত আপত্তি জানিয়ে যাচ্ছে, তারেক রহমান সেখান থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। এবং স্বাভাবিক, এটা যেরকম শেখ হাসিনা করছেন তারেক রহমান করছেন, এবং যেটা সঠিক কাজ করছেন বলে আমি মনে করি, কোনো বেঠিক কাজ কি, এবং ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে করছেন। ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি দিয়েছে, ভারত সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি দেয়, একটু পারাক আছে। দ্বিতীয়ত, তুমি যেটা প্রশ্নটা করলে যে ভারতের কোনো যোগাযোগ, ভারত অবশ্যই এই বিষয়গুলো, ভারতের যে উদ্বেগগুলো, সে ভারতগুলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বিষয়গুলো উত্থাপন করছে। এবং তুমি যদি মনে করে রাখো যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকা প্রশাসন থেকেও কিন্তু সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আর একটা কথা হচ্ছে ভারতের গণমাধ্যমের আর প্রয়োজন হচ্ছে না, কারণ বাংলাদেশের যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যৌথ পরিষদ রয়েছে, তাদের বিবৃতি আমরা দুর্গাপূজার সময় দেখেছি।
তাদের বিবৃতি নিউ ইয়র্কে যখন সফর করছেন মোহাম্মদ ইউনূস, তিনি যখন ভারত বিরোধী বলছেন যে ভারত একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশকে এই ধরনের কথা বলা। সেখানে তারা কিন্তু কথা বলেছেন যে সেই বিবৃতিটা যেটা ভারতে আমরা দেখেছি, পেয়েছি, সেখানে কিন্তু তারা বলেছেন যে ইউনূস সঠিক কথা বলছেন না। ভারতে কিন্তু সত্যি এই বাংলাদেশে সত্যি সংখ্যালঘু যারা, তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং আশঙ্কার মধ্যে দিন যাপন করছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এইটা তো মানে মন গড়া কথা। যখন ইউনূস সাহেব তিনি তার ব্যর্থতা রক্ষার জন্য, তিনি তো প্রশাসনিক দিক থেকে সম্পূর্ণ রকম ১ বছর এবার প্রমাণ হয়ে গেছে তিনি সম্পূর্ণ ব্যর্থ। তিনি বাংলাদেশের প্রশাসন চালাতে পারছেন না। কিন্তু তিনি ক্ষমতাও ছাড়বেন না। ক্ষমতা কেই বা ছাড়ে? কারণ ক্ষমতা থেকে তো আর কেউ চলে যেতে চায় না যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে। এক্ষেত্রে ইউনূসও বাধ্য না হলে তিনি ক্ষমতা ছাড়বেন না। বাকি যেটা হচ্ছে, বরঞ্চ আমি বলব যে বাংলাদেশে বেশ ভালো জমজমাট কিছু নাটক আমরা দেখতে পাচ্ছি। যে নাটকের পরিণতিটা কিন্তু যে একদিন না একদিন নির্বাচন হবেই, এবং সেটা মানুষের দাবিতে নির্বাচন হবে। এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে নয়। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দাদা, আপনি বললেন, আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, কারণ আপনি এই চ্যানেলের মাধ্যমে একটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রসঙ্গে একটি বড় ব্রেকিং খবর দিয়েছিলেন, তার বৈঠক নিয়ে। শেষ প্রশ্ন করতে চাই স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়েই, যে সবশেষ শেখ হাসিনার অবস্থান কি? আমরা বিভিন্ন সময় শুনছিলাম যে উনি দেশে ফিরবেন, বা তিনি ওইখানে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলছে, নেতারা ফিরবেন। সব মিলে যে বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসা, বা দিল্লিতে যদি শেখ হাসিনা অবস্থান করে থাকেন সেখানে তার যে কর্মকাণ্ড, কারণ তিনি বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন, গতকালকে উনি বক্তব্য দিয়েছেন। সবশেষ যদি শেখ হাসিনার প্রসঙ্গে আপনার কাছে যদি আপডেট কিছু থাকে, সেটি যদি দর্শকদের জানান। না, ১ম দিকে তিনি ৩ দফা যে নেতাদের সঙ্গে, সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। করে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এটাই যে তিনি ক্রমাগত এই বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী সদস্যদের উৎসাহ বাড়িয়ে রাখার জন্য, তাদেরকে ভরসা দেওয়ার জন্য তিনি এ ধরনের বিবৃতি, এ ধরনের ভাষণ তিনি দিয়ে যাবেন এবং দিচ্ছেনও তিনি। একই সঙ্গে তিনি এবারে, আমি যেটা জানি যে তিনি এবার যে সমস্ত সাংসদ হয় ভারতে অথবা বিদেশে আছেন, তাদের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা যোগাযোগ করার চেষ্টা করছেন। এবং আমি জানি যে পর্যায়ক্রমে যে সমস্ত সাংসদ রয়েছেন ভারতে, এবং বা বিদেশ থেকেও কেউ আসছেন, তাদের এবার দলের সঙ্গে তিনি একটা বৈঠক শুরু করছেন। এবং সেই বৈঠকের নির্যাস কি আমি সেটা এখনো পাইনি। খুবই সম্প্রতি একটা বৈঠক হয়েছে, এটাই বললাম। যে ফলে তার যে রাজনৈতিক পরিকল্পনা যদি বলা হয়, একটা কোনো রাজনৈতিক পরিকল্পনা তৈরি করছেন নিঃসন্দেহে, এবং সেটা কিন্তু মানে এখনই প্রকাশ করা হয়নি। এবং যদি বলো যে হ্যাঁ, আমিও কি জানতে পারিনি? এটা ঘটনা যে আমিও জানতে পারিনি। বা আমি সত্যি কথা বলতে গেলে আমাকে না জানানো হলে আমি জানার চেষ্টা করি না। কারণ এগুলো একটা প্রত্যেক রাজনৈতিক দলের নির্দিষ্ট রণনীতি থাকে। এগুলো তো গোপন রণনীতি। কিভাবে এখন যেহেতু নির্বাচন এগিয়ে আসছে এবং নির্বাচন হবে কি হবে না তাই নিয়ে নানারকম সংশয়, জুলাই সনদ নিয়ে অনেক কিছু প্রশ্ন উঠেছে। কারণ আজকে জুলাই সনদ যেটা প্রকাশিত হয়েছে, এটা আমি শেষ কথাই বলব, একটাই কথা যে এটা প্রমাণিত হয়ে গেল যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার বা যারা তাদেরকে আনতে চান, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তো সেইভাবে জুলাই সনদ তৈরি করা হয়েছে। এবং আজকে বাংলাদেশ আবার নতুনভাবে একটা মেরুকরণের পথে গেছে। এই মেরুকরণটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে। সুতরাং এই মেরুকরণের দিকে তাকিয়ে আওয়ামী লীগ তার রণনীতি তৈরি করবে এবং তৈরি করছে বলেই আমার ধারণা। ফলে এটা আরো একবার আরেক ধরনের মুক্তি সংগ্রামের দিকে আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি। সেটা কি পদ্ধতিতে হবে, গণ আন্দোলন, জন আন্দোলন না সহিংসতা, সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু আবার একটা সংগ্রামের জন্য বাংলাদেশের ময়দান প্রস্তুত হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার মাধ্যমে অনেক আমরা তথ্য পেলাম এবং বিশ্লেষণ শুনলাম। আপনি ভালো থাকবেন, এবং আহ, এবং আপনাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
আজকের এই আয়োজন। হ্যাঁ, আমি আপনাকে ধন্যবাদ দাদা। একটাই শেষে কথা বলবো যে দীপাবলির যে উৎসব, এটা কেবলমাত্র ধর্মীয় উৎসব নয়, এটা হচ্ছে অন্ধকার দূর করে আলো ফিরিয়ে আনার উৎসব। ফলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে আলো ফিরে আসুক, অন্ধকার কাটুক, সেই কামনাই এবারে রাখছি। ধন্যবাদ। জি দাদা, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ভারতের নয়াদিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। তিনি পুরোপুরি ঘটনা বললেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের বাংলাদেশের পরিদর্শন এবং তারা ফিরে গিয়ে কি ধরনের প্রতিবেদন দিচ্ছে ভারত সরকারের কাছে সেসব বিষয়ে তিনি বললেন। পাশাপাশি যুক্তরাজ্যে যে নতুন করে বিবৃতি দিয়েছে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে, সেটি বিষয়ে ব্যাখ্যা দিলেন এবং শেখ হাসিনার বর্তমানে অবস্থান এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তার মন্তব্য তুলে ধরলেন। আপনি কি গৌতম লাহিড়ীর এই মন্তব্যের সাথে একমত কিনা জানাতে পারেন আপনার মন্তব্য, অথবা দ্বিমত থাকলে সেটিও বলতে পারেন। আর আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।